জয় গুরু। আপনার জন পরম পিতার চাইতে আপনার আর কে আছে? তাকে নিঃস্বার্থ ও সক্রিয়ভাবে ভালোবাসতে পারলে লহমায় জীবন মধুময় হয়ে যায়। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপ্রভাত সকাল, শুভ সকাল নেই আর। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টায় পৌঁছে গেছে। এই ভিডিওটা করি করতে করতে পুজোটা হয়ে গেল। তোমার দাদাভাই চলে আসলো, মুড়ি খেতে বসে বললাম, মুড়ি খাওয়া হলো। দুধ আনতে চলে গেলাম, সেখান থেকে এসে ছেলে বৌমাকে ফোন করলাম। ভিডিওটা করি করতে করতে বেলা 12টা বেজে গেল। পুজোটা হয়ে গেছে। আজকেও ইচ্ছা আছে ঠাকুরের জন্ম মহোৎসবে নেমন্তন্ন করতে যাব। 3টের সময় দেখি বেরোবো। এদিকে সেরে নিই যতটা সারতে পারি, তারপরে ওরা কখন বেরোয় এবার দেখি। সেই বুঝে ওরা সকালবেলা বেরিয়ে পড়েছে মনে হয় একবার, সকালে 11টা থেকে একবার বেরোবো বললো। তারপরে আবার দুপুরবেলা তখন আবার কাছে পিঠেগুলো দূরেরগুলো করে আসবে। 11টা থেকে মনে হয় বেরিয়ে পড়েছে কাছেরগুলো দুপুরবেলায়। আজকে হয় ভালো, আর নয়তো কালকে অবশ্যই আবার যাচ্ছি। কালকে আবার 3টে থেকেই বেরোবে সব, দেখা যাক। ভালো লাগে কালকে, বলছি না খুব ভালো লেগেছে কালকে, আমার ভালো লেগেছে। এইবার অন্যবার গেছি অতটা হয়নি। দেখুন বাইরের স্থলপদ্ম ফুল এখনও ফুটে আছে, কটা তুলে আনবো মনে করলাম, দুদান থেকে ভুলে গেছি, তুলে এনে দিই তোমার দাদাভাইকে। সকালবেলায় যেটুকু ফুটেছিল সেটুকু নিয়ে আমি পুজো দিলাম। তোমার দাদাভাইয়েরটা তোলা হয়নি, তুলে নিয়ে এসে একটা দিই দেবেন। আবার তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, জল তোলা আছে, ঘর দুয়ার একবার ঝাড় দেবো। দিদি সে সকালবেলা দিয়ে যায়, একটু বেলা হলে একটু নোংরা হয়ে যায়, একটু ঝাড় দেবো, জলটা তুলবো। রান্নাটা কী রান্না হবে দেখে নিই। ভাতটা হয়ে গেছে, হাফ ফুটিয়ে দুধ চাল দেওয়া হয়ে গেছে, খানিক হয়ে গেছে। দাদারা আজকে বেরিয়ে পড়লো, ফোন করেছিল দাদা বৌদি সবাই ফোন করেছিল। ওদেরও খারাপ লাগছে আমি যেতে পারলাম না, বিশেষ করে নৈহাটি মায়ের পুজো দেওয়ার জন্যে। হ্যাঁ, যা হলো না যাক, ঠাকুর যখন ডাকবে তখন তো যেতে হবে। এখন আমাদের গুরুদেব বলছে তুই এখানে দেখতে নেমন্তন্নটা আমার সার, তারপর পরে যাবি। তাই ঠান্ডাও পড়েছে কীরকম, বলছে যে আরও পারদ নামবে, আরও ঠান্ডা পড়বে। তাহলে তো দাদাভাই শরীরটা ভালো ছিল না তো, আরও ঠান্ডায় কোথায়। ঠিক আছে, দাও তোমাদেরকে ঠাকুরের পুজোর একটু এটা দেখিয়ে দিই। ওই দেখো বন্ধুরা, ফুল একদম ফুটছে না। ওই সামান্য ফুলে আসন ভর্তি করে রাখতাম, বলো বন্ধুরা, কী করবো বলো, অল্প ফুল ফুটছে। আর গাঁদা ফুলগুলো বলছি না, ছোটো গাঁদা ফুলগুলোও যেন বড় দিচ্ছে না। এবার সবাইকে দিয়েছে মোটামুটি একটা জবা ফুল দিয়ে, স্থলপদ্ম ফুল দিয়ে। তখন দাদাভাইকে আবার স্থলপদ্ম ফুল তুলে এনে দিতে হবে সকালবেলা। এই যে আজকে দেখবে, দেখো দাঁড়াও, ওই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো ফুটে আছে, ওইগুলোকে তুলে আনতে হবে। ওই যে 2-3টে ফুটে আছে। আজকে যেটা কুড়ি থাকছে সেটা কালকে ভালো করে ফুটছে। এইগুলো বোধহয় কালকে বেলাতে কুড়িগুলো একটু বড় হয়েছে, আজকে বেলাতে ফুটেছে, এরকম হচ্ছে। 2-3টে পাওয়া যাবে, 3-4টে পাওয়া যাবে। নিয়ে আসতে হবে গিয়ে, ফুলগুলোকে তুলে নিয়ে আসি। ওইদিকে আরও আছে, ওইদিকে 2টো, আর এখানে একটা 3টে, 4টে মনে ভালো আছে। আর যেটা কুড়ি আছে সেটা আর তুলবো না, দেখি সেটা তুলবো না, সেটা থাকবে, সেটা আবার কালকে ভালো ফুটে যাবে। দিয়ে রান্না চাপালে মুড়ি নিয়ে এসে মুড়িটা ঢালতে হবে। ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে, টিফিন খাওয়ার বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। মুড়ি কটা ঢালি। এখানে কোনখান থেকে একটা জায়গা থেকে মুড়ি এনে দেয় একটা ছেলে, সে এনে দিয়েছে। মুড়িটা খুব ভালো মুড়ি, দারুণ মুড়িটা, দেখবে এই মুড়ি তারাও দেখায়। তোমরা আশেপাশে থাকলে কিনে খাবে, মুড়িটা খুব। এই দেখো মুড়িটা দারুণ মুচমুচে। অন্য মুড়িগুলো যেমন চাল হয় না, এটা সেই চাল নয়। নিয়ে এসেছে 2 কেজি বোধহয়, এখন আবার অনেক দিন চলুক। এখন মুড়ি নিয়ে এসছে। ঠাকুরের বাসনগুলো সব ধোয়া মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরের বাসন ধোয়া গেছে, টিফিন খাওয়ার বাসন মাজা হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে ঠিক আছে, দেখি কখন বেরোতে পারি, তখন আবার সারাদিন কি দেখাতে পারি দেখি। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাজে 12:30 ঘড়ির কাঁটায়। এতক্ষণে ফুলগুলো ফুটেছে, তাহলে 12:30টার সময় ওই দিয়ে দিই। আবার রেখে দিলে না কালকে শুকিয়ে যাবে, এখনই দিয়ে দিই। সব কিছু তো খাইনি, শুকনো মুড়ি এসব পেঁপে এসব খেয়েছি, দিয়ে দিই ঠাকুরকে। দেখবো ঘড়ির কাঁটায় কটা ভাবছি, দেখবে 12:30টার সময় এই ফুলগুলো সুন্দরভাবে ফুটলো সকাল থেকে। আমার পুজো দিয়ে কখন হয়ে গেছে, তারাও দেখায় কটা বাজছে। ঘড়ির কাঁটায় পুরো 12:30টার উপর হয়ে গেছে। এতক্ষণে ফুলগুলো ফুটলো। খানিকগুলো সাদা জবাও দেখছি এতক্ষণে ফুটলো। সাদা জবাগুলো অবশ্য তোলা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এ দেখো বন্ধুরা,
বেরিয়ে পড়েছি। চলো আজকে দিদিভাইরা খানিক এগিয়ে চলে গেছে, ওরা এগিয়ে চলে গেছে। আমাকে বললো তুমি এসো, ওরা অনেকক্ষণ বেরিয়েছে। আমি খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম, ওরা অনেকক্ষণ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। চলো গিয়ে ওদের সঙ্গে মিট করি, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে একটা আশ্রম আছে, এটা বুদ্ধ আশ্রম। আগে এসছি পরমানন্দ বুদ্ধ আশ্রম, নারায়ণায় এখানে কোনো একে এসছি আমার শাশুড়ির সঙ্গে। তো হচ্ছে বাড়িগুলো কি সুন্দর দেখো, দেখতে পাচ্ছ? এটা আমাদের পাড়ার একটা মেয়ের বাড়ি, সেইখানে তারা বাড়ি ভাড়া ছিল এখানে বাড়ি তৈরি করে চলে এসেছে। চলো দেখতে পাই। দেখো বন্ধুরা, হেঁটে চলেছি আমরা এখন। দেখতে পাচ্ছি ভিউটা কি সুন্দর লাগছে দুদিকে। কাঁঠালের দিকে আমরা চলেছি, কাঁঠালে এদিকে জমির মাঝখানে ফুল গাছও লাগানো হয়েছে। দেখবে তারা ফুল গাছটা দেখাই। ফুল বুঝতে পারছো? চলো এবার এখন না, এখন এমনি ফুলগুলো ছবি তুলবো। দেখো ফুলগুলোকে দেখো, এই দেখো বাপরে কি সুন্দর ঘুমোচ্ছে। মন্দিরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব পালন হবে। ওই দিন আপনারা সবাই যাবেন আনন্দ উপভোগ করতে। আমরা সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করবো। কোথায়? বিশ্বকর্মা মন্দিরে, বিশ্বকর্মা মন্দির। যাবেন কিন্তু সবাই। হ্যাঁ, আর হচ্ছে সৎসঙ্গ মন্দিরে শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মোৎসব পালন হবে। আপনারা সবাই যাবেন 12ই জানুয়ারি 27শে পৌষ, আপনারা সবাই যাবেন। আমরা সবাই একসঙ্গে মিলে আনন্দ উৎসব পালন করব। ঠাকুরের উৎসব আছে, ঠাকুরের জন্ম মহোৎসব আছে। তুমি একটা দিকে তাকাও গো দিদি, তাকাও দেখি তুলছি। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এই যে বন্ধুরা চলে এসেছি, এখন বাজছে 5:45। এসে হাত পা ধুয়ে নিচ থেকে সন্ধে দিয়ে দিতে উপরে আসলাম। উপরে এসে শাক ভাজিয়ে আজকে নিচে তুলসীতলা রবিবার, তো রবিবার দিন তুলসীতলা বলে প্রদীপ জ্বালতে নেই। এই রবিবার দিন প্রদীপটা জ্বালি না, ধূপটা দেখিয়ে দিই। সব ঘরগুলো এদিক ওদিক সব গঙ্গা জল দিয়ে দুয়ারগুড়ায় সব ধূপ দেখিয়ে দিয়ে তারপর উপরে আসলাম। উপরে এসে আবার দুয়ারগুড়ায় সব জল দিয়ে, তোমার দাদাভাই প্রদীপটা জ্বালেছে, দিয়েছে কি না দিয়েছে দিলাম, দিলে তো অসুবিধা নেই কিছু। একটু করে সব দুয়ারগুড়ায় জল দিলাম, জল দিয়ে প্রদীপ জ্বালা ছিল আর একটু ধূপ ধরালাম উপরে, ধরিয়ে নিয়ে শাকটা বাজিয়ে দিলাম। শাকটা বাজিয়ে নিয়ে জামা কাপড়টা ছেড়ে নিলাম। ওই যে জামা কাপড়টা ছেড়ে নিয়ে এবার একটু কফি করে নিলাম। ওখানে খেয়েছি, একজনের বাড়িতে দুধ চা করে দিয়েছিল অনেকক্ষণ, কিন্তু বাড়িতে এসে বসে এই যে আরাম করে একটু চা কি হোক কফি খাওয়া না, ব্যাপারই তার আলাদা। খাবো, খেয়ে নিয়ে আবার ঠাকুরের মন্ত্র পড়বো, মশাই টানাবো, রুটি বানাবো, তরকারি আছে ওবেলাকার। আচ্ছা, আজকে 2:30টার সময় বেরিয়েছি, কালকেও তাহলে 2:30টার সময় কালকে দেখি তোমার দাদাভাই আসলে বলবো যে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে। কালকে তো নিরামিষ, অসুবিধা নেই, দেখি নিরামিষ কি রান্না করি, যা হোক কিছু করবো, করে নিয়ে বেরিয়ে পড়বো কালকে আবার তাড়াতাড়ি। ঠিক আছে, দেখি এরপরে কি দেখাতে পারি তোমাদের। আজকে অনেকগুলো ভিডিও করেছি, ওই সামনে নেমন্তন্ন করছি সব ভিডিও, হয়তো প্রথম একটু আটকে যাচ্ছে। ঠিক আছে, দেখো। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরমপ্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। পরমদয়াল পরমপ্রেমময় যে অলক্ষ্যে থেকে অতন্দ্র প্রহরীর মতন কেমন আমাদের রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে, সে কথাই সীমিত দৃষ্টি আর আচ্ছন্ন অনুভূতি দিয়ে ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। সেই রকমই একটি ঘটনা আমি ব্যক্ত করে
করতে চলেছি। সালটা 1950 সাল। সেই পরেশচন্দ্র বসু নামে এক দাদা ওপার বাংলা থেকে একদম কর্পদশূন্য অবস্থায় আক্ষরিক অর্থে এক কাপড়ে উদ্বাস্তু হয়ে এপার বাংলায় চলে আসেন পরিবার নিয়ে। নিদারুণ আর্থিক অনটনের মধ্যে দিয়ে তার দিন চলছে। এমন অবস্থায় 1951 সালে 12ই ফেব্রুয়ারি শ্রী ঠাকুর তখন পুণ্যভূমি দেওঘরে তার মানসী তনুতে লীলারত। দাদাদের দীক্ষা হলো স্বর্গত শ্রী বিজয়কৃষ্ণ মজুমদারের মাধ্যমে। আজ থেকে প্রায় 70 বছর পূর্বের কথা। 1954 সালের ঘটনা। ওপার বাংলা থাকাকালীন দাদাটির মাছ খেতে গিয়ে মাছের কাঁটা গলার আলজিবে ফুটে যায়, সংক্রমক হয়েছিল। ওখানে ডাক্তার দেখিয়ে তখন ব্যথা কমে গেছিল বটে, কিন্তু কিভাবে জানি না এত বছর পর, অনেক বছর পরই একদিন আবার সেই জায়গাটি প্রচণ্ড ব্যথা শুরু হয়। গলা ফুলে গেল। স্থানীয় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি কোনো ডাক্তার দেখিয়েই কোনো সুরা হলো না। নিরুপায় হয়ে দাদাটি ছুটে গেলেন তার কাছে, যিনি আত্মজনের অগতির গতি। জামতলায় শ্রী অঙ্গনের ঘরে দাদাটা তার অবস্থার কথা নিবেদন করলেন শ্রী ঠাকুরের চরণে। ঠাকুর শোনা মাত্রই দাদাটিকে পাঠিয়ে দিলেন ডাক্তার প্যারিদার কাছে। সব কিছু দেখে শুনে প্যারিদা একটা প্রেসক্রিপশন করে দিলেন, সেই সঙ্গে কিছু টেস্টও করতে বললেন। দাদাটি তখন নিতান্তই আর্থিক অনটন, এত ব্যয়বহুল চিকিৎসার টাকা কোথা থেকে জোগাবেন। তবু তিনি অন্যভাবে কিছু চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। অবস্থা ক্রমে জটিলতর হয়ে উঠতে লাগলো। যেন মৃত্যুর মুখোমুখি পরিস্থিতি। দিশাহারা হয়ে পড়লেন দাদাটি। গোটা পরিবার তার উপর দাঁড়িয়ে। তার কিছু হয়ে গেলে সে সব অন্ধকারে তলিয়ে যাবে। পরম দয়ালই তার শেষ ভরসা। দাদাটি আবার ছুটলেন তার কাছে। তখন দাদাটির গলার স্বর প্রায় বন্ধ হয়ে এসেছে। আবার সেই জামতলার ঘর। দাদাটি সব নিবেদন করলেন দয়ালের কাছে। শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে বললেন, প্যারিকে ডাক। সেই মতন দাদাটি প্যারিদার কাছে গেলেন। যেতেই প্যারিদা বিরক্ত হয়ে বলে উঠলেন, আপনি তো কোনো কথাই শোনেন না, শুধু শুধু ঠাকুরকে জ্বালাতন করেন। যান আপনি, আমি যাচ্ছি একটু পরে। ডাক্তারের এমন ধমক খেয়ে দাদাটির মন ভেঙে গেল। তিনি ফিরে এলেন, ঠাকুরের কাছে বসলেন। প্যারিদা আসতে শ্রী ঠাকুর দাদাটিকে দেখিয়ে বললেন, উইয়ের কি হয়েছে? উত্তরে প্যারিদা বেশ ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, আগে পরেশদাকে যা করতে বলেছি সেসব উনি কিছুই করেননি। ওনার রোগ সারে আর কি করে? বিস্মিত প্যারিদার উত্তরটা ঠাকুরের মনোপুত হলো না। তিনি আবার বলেন, উইয়ের কি হয়েছে প্যারি? খড়ি চক দিয়ে এখানে এঁকে দেখা। প্যারিদা চক দিয়ে মেঝেতে এঁকে দেখালেন। শ্রী ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন, এতে কি হতে পারে? প্যারিদা বললেন, এতে স্বরভঙ্গ হতে পারে, এমনকি দ্রুত সংক্রমক না কমালে আরও খারাপ কিছু করতে পারে। শুনে দাদাটি পরম দয়ালের দিকে চেয়ে চোখের জল আর ধরে রাখতে পারলেন না। ঠাকুর নির্লিপ্ত ভঙ্গিমায় প্যারিদার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে, যাও। বেশ কিছুক্ষণ কেটে গেল। ঠাকুর তার আসনে বসে আছেন। মানুষজন সবই আছে, সবই স্বাভাবিক ছন্দে চলছে। শুধু দাদাটি নিঃশব্দে শিশুর মতন কেঁদেই চলেছেন। খানিক পরে ঠাকুর দাদাটির দিকে তাকিয়ে বললেন, যা, আর কোনো ওষুধ খেতে হবে না, সবসময় পরম পিতাকে মাথায় নিয়ে চলবি। এরপরে দাদাটি 70 বছর বয়স হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয়নি। ঘটনাটি ঘটেছিল, দাদাটির বয়স ছিল যখন 27 কি 28, কিন্তু তারপরে অনেক দিন কেটে গেছে, দাদাটির কোনো অসুবিধাই হয়নি। পরম দয়ালের কৃপায় দাদাটির শরীরের কোথাও কোনো অসুবিধা নেই। তার দয়ার পরশে যে সত্যি সত্যি অসম্ভব সম্ভব হয়, দাদাটি তার প্রত্যক্ষদর্শী হয়ে লিখেছিলেন। শ্রী ঠাকুর রেখে যাওয়া আশ্চর্য পরম্পরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লোক পালনের সেই নিরন্তর সেনুধারা আজও বয়ে চলেছে। আজও দাদাটি আমাদের কাছে তার ঠাকুরের দয়ার কথা বলে চলেছে। জয় গুরু। সবাই ভালো থেকো, সুস্থ।